চায়নার অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার দাবি। জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজধানীতে গ্রেপ্তার। কালিমা খচিত পতাকা সরানোর প্রতিবাদে রংপুরে বিক্ষোভ। স্বাগত সকালের বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত অর্থনৈতিক করিডোরের যে প্রস্তাব দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট, সেটা সরকারের বিবেচনায় আছে। শনিবার এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না ও মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সরাসরি আলোচনা, তিস্তা সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয় বাংলাদেশের অর্জনের কথাও তুলে ধরেন খলিলুর রহমান। সরকার গঠনের পর ভূ রাজনৈতিক নানা সমীকরণের মাঝে প্রথম সফর হিসেবে মালয়েশিয়া ও চায়নাকে বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১শে জুন মালয়েশিয়া দিয়ে শুরু হয়ে ২৬শে জুন শুক্রবার চায়নায় শেষ হয় তার ৬ দিনের বিদেশ সফর। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে শনিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন। চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার, এইটা হচ্ছে তাদের বাইলেটারাল সম্পর্কের সর্বোচ্চ ধাপ, এবং আমরা আনন্দিত যে এবার আমরা আমাদের সম্পর্কটা সেই ধাপে উন্নীত করতে পেরেছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং রাজার সাথে বৈঠকে শ্রমবাজারে বাংলাদেশের অগ্রাধিকার সহ মুক্ত বাণিজ্য নিয়ে দুই দেশের একসাথে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি চায়না সফরে তিস্তা মহাপরিকল্পনায় সম্ভাব্যতা যাচাই করে এই প্রকল্পে সহযোগিতায় সম্মত হয়েছে চায়না। তিস্তা এই প্রথমবারের মতন প্রথম যে ধাপ, দু দেশের এক্সপার্টদের নিয়ে একটা টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডি, এটা এবার আমরা দুই পক্ষে রাজি হয়েছে, যেটা গতবারের কিন্তু সেই পর্যায়ে ছিল না। রোহিঙ্গা, চীন আমাদেরকে বলেছে যে তারা বাংলাদেশ এবং মায়ানমার দুই পক্ষকেই সাহায্য করবে যাতে দ্রুততার সঙ্গে এই সমস্যাটার সমাধান হয়। প্রধানমন্ত্রীর প্রথম সফরে ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় উন্নীত হয়েছে এমন দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সরাসরি আলোচনা হবে। এছাড়া কুনমিং থেকে মিয়ানমারের ইয়াঙ্গুন হয়ে বাংলাদেশে পণ্য আমদানির জন্য যে করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে তা সরকার বিবেচনা করবে বলেও জানান খলিলুর রহমান। আরাকানে চকফুর, এটার সঙ্গে বাংলাদেশের মাল্টিমোডাল যোগাযোগ করা খুবই সম্ভব, কারণ তারা সেখানে কুনমিংয়ের সঙ্গে তার একটা স্থলপথে যোগাযোগ আছে। সেখানে যদি কাঁচামাল বা পণ্য ইত্যাদি আমদানি রপ্তানি করতে পারি, সময়, টাইম টু মার্কেট অ্যান্ড কস্ট, খরচ অনেক অনেক কমে যাবে। সিদ্ধান্ত তো অনেক পরের কথা, এটা আমরা এক্সপ্লোর করছি। আমাদের ইকোনমিক জোন ডেভেলপড হবে, ফ্যাক্টরি হবে, সেই পাশাপাশি আমরা লজিস্টিক্সটাও দেখব। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চায়নার কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানেও চায়নার সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। between the Bangladesh Nationalist Party and the Communist Party of China. So national level of party-to-party visits, sub-national level, district level, and grassroots activist level, at all levels. And also, they intend to establish a political party research center. তারা বলেন, ব্রিক্সের সমর্থন জানানো সহ যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চায়না। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রথম এই নীতিতে দেশের স্বার্থ রক্ষা করে বন্ধু রাষ্ট্রের সাথে কথা হয়েছে। শনিবার জাতীয় সংসদে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চায়না সফরের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর তিনি বলেন, দেশ দুটি সফরে যদি কোনো অর্জন থাকে সেটা দেশের মানুষের। প্রধানমন্ত্রীর এই সফরকে ইতিবাচক আখ্যা দিয়ে বিদেশের সাথে সব চুক্তি সংসদে আলোচনার দাবি জানান বিরোধী দলীয় নেতা। নির্বাচিত হওয়ার পর গত ২১ জুন ৬ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া আর চায়না যান প্রধানমন্ত্রী। সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন তিনি।
পরের দিন শনিবার সকালে সংসদের বাজেট অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। তার সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব আনেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। টেবিল চাপড়ে তাতে সমর্থন দেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরও বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন। যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে জানিয়ে সংসদে অর্থমন্ত্রী জানান, চায়না সফরের মাধ্যমে একটি মানদণ্ড স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছে। আমাদের অন্য দেশের সাথে সম্পর্কের যে বেঞ্চমার্ক, উনি সেটা আবার কনফার্ম করেছেন, যেটা বিএনপির রাজনীতিতে সবসময় ছিল। প্রধানমন্ত্রীর এই সফরকে ইতিবাচক আখ্যা দিয়ে আগামীতেও বিদেশের সাথে হতে যাওয়া সকল চুক্তি সংসদে আলোচনা করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। তার প্রথম সফরের জন্য চায়নাকে বেছে নেয় সরকার প্রধানকে ধন্যবাদও দেন তিনি। আমাদের চুক্তি যাই হোক, সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। পরে নিজের বক্তব্যে এই সফরের সকল অর্জন দেশের মানুষের স্বার্থে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, দুটি দেশের সাথে হওয়া সকল আলোচনায় বাংলাদেশ প্রথম নীতি অনুসরণ করেছেন তিনি। আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, চায়না সফরকে ঐতিহাসিক দাবি করে সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, আগামীতেও সরকার প্রধানের সকল সফরে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। জামালপুর এক আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। জামালপুর জেলায় দায়ের করা বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত আসামি নূর মোহাম্মদ। এছাড়া তার বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জে একাধিক মামলা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর এক আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন নূর মোহাম্মদ। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন তিনি। কালিমা খচিত পতাকা অপসারণ ও অবমাননার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে তৌহিদি ছাত্র জনতার উদ্যোগে নগরীর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জীবন বিমার মোড়, বিএনপি অফিস হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ইহুদি, খ্রিস্টান সহ বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করা হচ্ছে। তাদের অভিযোগ, আর্জেন্টিনা ও ব্রাজিল সম্পূর্ণ অর্থ ও অস্ত্র দিয়ে ইসরায়েলকে সমর্থন করে আসছে। ফিলিস্তিনের নারী শিশু নির্যাতন পুরো বিশ্ব দেখছে, তাই এদেশে মুসলমানদের কালিমা পতাকা উড়ানো হবে। ফার্স্ট হাফে খুব একটা সুযোগ তৈরি করতে না পারলেও হ্যারি কেইন বেলিংহামের গোলে পানামাকে 2-0 গোলে হারিয়েছে ইংল্যান্ড। আর তাতেই এল গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আগে রাউন্ড অফ 32 নিশ্চিত করা টুখেলের শিষ্যরা।
ফুটবল কখনো কখনো 90 মিনিটের হার জিত ছাপিয়ে হয়ে ওঠে জীবনের প্রতিচ্ছবি। এবার বিশ্বকাপে তারই দৃষ্টান্ত যেন দেখা গেল ইংল্যান্ড বনাম পানামা ম্যাচে, যখন দু দলের ফুটবলাররা মাঠের লড়াইয়ের আগে ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরব থাকলেন 1 মিনিট। যদিও সেই নীরবতার পর থ্রি লায়ন্সের গর্জনে কেঁপেছে পানামা। মেটলাইফ স্টেডিয়ামে এদিন শুরু থেকেই অ্যাটাকিং ছিল ইংল্যান্ড। বল পজিশনেও টুকেলের শিষ্যদের ছিল একচেটিয়া আধিপত্য। তবে পানামার গোলমুখে গিয়েই যেন খেই হারাচ্ছিলেন র্যাশফোর্ড, সাকারা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি থ্রি লায়ন্স। 38 মিনিটে পানামাকে চাপে ফেলে সাকা এবং রজার্স দারুণ একটা চান্স ক্রিয়েট করলেও সেটাকে গোলে কনভার্ট করতে পারেননি। ফার্স্ট হাফের বাকি সময়ে হয়নি কোনো গোল। সেকেন্ড হাফের শুরু থেকে গোছানো ফুটবল খেলতে থাকে টুখেলের শিষ্যরা। ফল পেতেও দেরি হয়নি। 62 মিনিটে জুড বেলিংহামের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। খানিক বাদেই আবারও থ্রি লায়ন্সের চমক। বেলিংহামের অ্যাসিস্টে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। গ্যারি লিনেকারকে পেছনে ফেলে বনে যান বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোল স্কোরার। ম্যাচের বাকি সময়ে চলে অ্যাটাক কাউন্টার অ্যাটাক, তবে গোল করতে পারেনি কোনো দলই। শেষ পর্যন্ত 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি সংকটের কারণে দেশের উৎপাদন সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। শনিবার বিজিএমইএ আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান তিনি। মন্ত্রী আরও জানান, অবকাঠামোয় বিনিয়োগ করেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় বেশ কিছু প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করতে পারছে না। জ্বালানি সমস্যার সমাধানে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল যুক্ত করার কথা জানান বাণিজ্যমন্ত্রী। এর মাধ্যমে দিনে আরও 5.5 থেকে 600 MMCFT গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে আগামীতে আরও বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার কথাও জানান খন্দকার আব্দুল মুক্তাদির। One binding obstacle on the path of attracting more investment and utilizing the installed productive capacity in this country is lack of energy. Our great emphasis to find a pathway where we can quickly address this issue and where we can see that having uninterrupted energy supply, you are thriving in your respective businesses. ভারতীয় হাই কমিশনারকে মন্ত্রী পদমর্যাদা দেওয়ার ঘটনা বাংলাদেশের উপর কোনো চাপ সৃষ্টি করবে না, বরং দুই দেশের ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। শনিবার রাজধানীর দারুস-সালামে এক অনুষ্ঠানে তিনি বলেন, মালয়েশিয়া ও চায়না বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। চায়নার করিডোর প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এতে দুই দেশের যোগাযোগ আরও বাড়বে। জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ উভয় দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে পারবে বলেও আশা করেন জাহিদুর রহমান। ভারতের সরকার বাংলাদেশের সাথে আন্তরিকভাবে এনগেজ করতে চায়। ভারত সরকার কিন্তু আগেই বলেছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, যে তারা নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্কে যে কিছুটা টানাপোড়েন ওই সময় ছিল সেটা তারা কাটিয়ে আগের মতো পূর্ণ এনগেজমেন্টে যেতে চান। সেটারই একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি এবং এটাকে পজিটিভলি দেখি। মালয়েশিয়া এবং চায়না দুই ক্ষেত্রেই বাংলাদেশ সরকার এবং ওই দুইটা সরকার তারা একসাথে কাজ করবে, তারা সহযোগিতার সম্পর্ক আরও বৃদ্ধি করবে এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টলি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার ফরেন পলিসি ঠিক করবে। সে কাজ প্রত্যেকটা দেশের সাথে তার স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনগেজ করবে, এই বার্তাটা স্পষ্ট হয়েছে। বৈশ্বিক খাদ্য, সার ও জ্বালানি বাজারে অস্থিরতা মোকাবেলায় বাংলাদেশকে $1.1 বিলিয়ন জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। শনিবার এই অর্থ ছাড়ের কথা জানায় সংস্থাটি। এর মধ্যে $30 কোটি ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রকল্পের আওতায় আমন ও বোরো মৌসুমের জন্য 6 লাখ টন সার আমদানিতে অর্থায়ন করা হবে। এতে প্রায় 14 লাখ হেক্টর জমিতে ধান চাষে সহায়তা পাবেন ক্ষুদ্র কৃষকরা। এছাড়া $713 মিলিয়ন কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের নগদ সহায়তা জীবিকা সুরক্ষায় ব্যয় হয়। একই সাথে খাদ্য, ওষুধ, জ্বালানি ও পানি সরবরাহের মতো জরুরি সেবা অব্যাহত রাখতে অর্থায়ন করা হবে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের চতুর্থ দিনে নিহতের সংখ্যা বেড়ে 1430 জনে দাঁড়িয়েছে। গত 100 বছরের মধ্যে দেশটির সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে আহতের সংখ্যা এখন প্রায় 3500।
নিখোঁজ রয়েছেন 50,000-এর বেশি মানুষ। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বিভিন্ন দেশের কয়েকশো উদ্ধারকর্মী। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। এর মধ্যে ভেনেজুয়েলায় কর্মরত বিভিন্ন অলাভজনক সংস্থা ও জাতিসংঘের মাধ্যমে $15 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। এছাড়া $50 লক্ষ দেওয়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত, 1 কোটি ও কানাডা। জোড়া ভূমিকম্প আঘাতের পর উদ্ধার কাজের মাঝে শুক্রবার রাজধানী কারাকাস ও বারাইকায় শহরে 4.9 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট শুরু হচ্ছে আজ দুপুর 1টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচের আগে দলের সাথে যোগ দিয়েছেন কাউন্টি খেলে আসা পেসার হাসান মাহমুদ। শুনিয়েছেন ভালো কিছু করার প্রত্যয়। এই টেস্টে টাইগাররা নিরঙ্কুশ ফেভারিট। তবে জিম্বাবুয়ের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া ক্রিকেটারদের জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে। সে কারণেই পুরো দমে চলছে অনুশীলন। প্রায় 5 বছর পর জিম্বাবুয়েতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।